আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত। আমি পতিতপাবন মণ্ডল, শিক্ষক, বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা প্রথম পত্র ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা গদ্য থেকে একটা বিশেষ পাঠ পড়ব। আলোচনার শুরুতেই চলো কয়েকটি চিত্র মনোযোগ দিয়ে দেখে নেই। ছবিতে কি দেখা যাচ্ছে একটু ভাববে। এটি কি বন্ধুরা? এটি হলো বাংলা ভাষা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, যা নেপালের রাজদরবার থেকে মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। আরো একটি চিত্র দেখো। আমরা জানি এই চিত্রটি আমাদের শিহরণ জাগায়, আমাদের ভেতরের মাতৃভাষা বোধকে শানিত করে। রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের দাবি মানতে হবে। এই চিত্র আমাদেরকে মনে করিয়ে দেয় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই মর্মস্পর্শী বার্তার মধ্যে আমাদের হৃদয়ে অনুভূত হয় আমাদের মায়ের ভাষা, আমাদের প্রাণের ভাষা, আমারই বাংলা ভাষা। আর এই বাংলা ভাষাই আমাদেরকে পৃথিবীতে গৌরব উজ্জ্বল একটি অবস্থায় প্রতিষ্ঠিত করেছে। 1952 সালের ভাষা আন্দোলনের সেই দিনটিকে স্মরণ করে আজ সারা বিশ্বের মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। এটি আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা, বাংলা ভাষা। নিশ্চয়ই আমাদের জানতে ইচ্ছে করে এই বাংলা ভাষা কোথা থেকে এসেছে, কবে জন্ম হয়েছে, কিভাবেই বা জন্ম হলো। তাহলে বন্ধুরা, আজ আমাদের পাঠের বিষয় কি? আজ আমাদের পাঠের বিষয় বাংলা ভাষার জন্মকথা। আজ আমাদের পাঠের বিষয় বাংলা ভাষার জন্মকথা, হুমায়ুন আজাদ। চলো এই পাঠ শেষে তোমরা কি কি দক্ষতা অর্জন করবে তা দেখে নেই। এই পাঠ শেষে তোমরা প্রবন্ধকার হুমায়ুন আজাদের সংক্ষিপ্ত জীবন পরিচয় বর্ণনা করতে পারবে। 2. কঠিন শব্দ ও টিকার অর্থ বলতে পারবে এবং তা দিয়ে বাক্য রচনা করতে পারবে। ভাষায় ব্যবহার করে তোমার ভাষাকে শানিত করতে পারবে। 3. বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের ধারা যুক্তিসহ বর্ণনা করতে পারবে। 4. দেশ ও ভাষাকে কেন ভালোবাসতে হবে তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের প্রথম শিক্ষণফল অনুযায়ী এই প্রবন্ধের লেখক সম্পর্কে আমরা জানব। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধের লেখক হুমায়ুন আজাদ, যিনি 1947 সালে জন্মগ্রহণ করেছেন, যিনি একই সাথে লেখক, গবেষক এবং অধ্যাপক। 2004 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে খ্যাতিমান অধ্যাপক হিসেবে তিনি নিয়োজিত ছিলেন। জার্মানির মিউনিখ শহরে তিনি 2004 সালে মৃত্যুবরণ করেন। তার গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে বাক্যতত্ত্ব, শামসুর রহমান নিঃসঙ্গ শেরপা। এছাড়া কিশোর গ্রন্থের মধ্যে রয়েছে লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী, রয়েছে কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী। এই কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকেই বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি সংকলিত হয়েছে। কাব্যগ্রন্থ হিসেবে রয়েছে অলৌকিক স্টিমার, জল চিতাবাঘ,
তো লেখক সম্পর্কে যে তথ্যগুলো এখানে দেওয়া হয়েছে সংক্ষেপে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখক সম্পর্কে আরো কিছু তথ্য চলো আমরা পাঠ্যের আলোকে জেনে নেই। হুমায়ুন আজাদ 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। একজন কৃতী ছাত্র হিসেবে তিনি তার শিক্ষা জীবন শেষ করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক হিসেবে নিয়োজিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্যের একজন গবেষক হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন। তার গবেষণা গ্রন্থ হচ্ছে শামসুর রাহমান, নিঃসঙ্গ শেরপা, বাক্যতত্ত্ব ইত্যাদি। কিশোর পাঠকদের জন্য লেখা তার দুটি গ্রন্থ, এক লাল নীল দীপাবলি, দুই কত নদী সরোবর। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে অলৌকিক স্টিমার ও জলচিতাবাঘ উল্লেখযোগ্য। তিনি সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। তাহলে চলো আমরা এবার এখান থেকে কিছু প্রশ্ন জেনে নিই। তোমরা এই অংশটুকু ভিডিওটা একটুখানি থামিয়ে প্রশ্নের এই অংশে যখন প্রবেশ করবে ভিডিও থামিয়ে প্রশ্নের উত্তরগুলো আগে সিডব্লিউ খাতায় লিখে নিবে। স্কুলের সিডব্লিউ খাতায় এখানে 4টি প্রশ্ন তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন দেখে নাও। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? দ্বিতীয় প্রশ্ন, হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? তৃতীয় প্রশ্ন, জলচিতাবাঘ কি জাতীয় রচনা? চতুর্থ প্রশ্ন, হুমায়ুন আজাদ কোথায় মৃত্যুবরণ করেন? তোমরা এখানে ভিডিওটা আবারও বলছি, তোমরা এখানে ভিডিওটা থামিয়ে প্রশ্নগুলো আগে লিখবে, অথবা আবার একটু পেছনে গিয়ে দেখে তথ্যগুলো লিখে নেবে। এবার তোমরা আমার সঙ্গে উত্তরটি মিলিয়ে নাও। হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। জলচিতাবাঘ তার কাব্যগ্রন্থ। হুমায়ুন আজাদ জার্মানির মিউনিখ শহরে মৃত্যুবরণ করেন। এবার চলো আরো কিছু প্রশ্ন এবং আগের প্রশ্নগুলো অনুশীলন করি। এখানেও তোমরা ভিডিওটা একটু থামিয়ে এই প্রশ্নগুলো লিখবে। বাংলা ভাষার জন্মকথা কি ধরনের সাহিত্যকর্ম? 2 বাংলা ভাষার জন্মকথা এর রচয়িতা কে? 3 হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? 4 হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? 5 হুমায়ুন আজাদ কেমন ছাত্র ছিলেন? 6 হুমায়ুন আজাদ কোন পেশায় কর্মরত ছিলেন? 7 হুমায়ুন আজাদ কোথায় কর্মরত ছিলেন? 7 হুমায়ুন আজাদ কি হিসেবে খ্যাতি লাভ করেন? 9 হুমায়ুন আজাদের গবেষণা গ্রন্থের নাম কি? 10 লাল নীল দীপাবলি কোন শ্রেণীর পাঠক উপযোগী? এবার চলো আমার সঙ্গে উত্তরগুলো মিলিয়ে নেবে। উত্তর 1 প্রবন্ধ। বাংলা ভাষার জন্মকথা একটি প্রবন্ধ জাতীয় সাহিত্য। বাংলা ভাষার জন্মকথা এর রচয়িতা হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ কত সালে জন্মগ্রহণ করেন? 1947 সালে। 4 হুমায়ুন আজাদ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের শ্রীনগর থানার রাড়ীখাল গ্রামে। 5 হুমায়ুন আজাদ কেমন ছাত্র ছিলেন? কৃতী ছাত্র ছিলেন। উত্তর কৃতী ছাত্র ছিলেন। 6 হুমায়ুন আজাদ কোন পেশায় কর্মরত ছিলেন? উত্তর শিক্ষকতা পেশায়। 7 হুমায়ুন আজাদ কোথায় কর্মরত ছিলেন? উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে বা শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 8 হুমায়ুন আজাদ কি হিসেবে খ্যাতি লাভ করেন? উত্তর বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক হিসেবে। 9 হুমায়ুন আজাদের গবেষণা গ্রন্থের নাম কি? উত্তর বাক্যতত্ত্ব। 10 লাল নীল দীপাবলি কোন শ্রেণীর পাঠক উপযোগী? উত্তর কিশোর পাঠক উপযোগী। এই প্রশ্নগুলো অবশ্যই খুব সুন্দর করে সিডব্লিউ খাতায় লিখে উত্তরটা মিলিয়ে নেবে।
এবার আমরা এই পাঠের যে কঠিন শব্দ এবং টিকা রয়েছে সেগুলো চলো জেনে নিই। তরু, তরু শব্দের অর্থ হলো বৃক্ষ বা গাছ। পরেরটি হলো শতাব্দী, এর অর্থ শত অব্দের সমাহার, অর্থ শত অব্দের সমাহার বা 100 বছর। দুর্বোধ্য, যা সহজে বোঝা কঠিন, সহজে বোঝা যায় না এমন। বিধিবদ্ধ, নিয়ম দ্বারা শাসিত, নিয়মের অধীন। এরপরে দেখো উদ্ভব, উদ্ভব শব্দের অর্থ হলো সূচনা, জন্ম, অভ্যুদয় বা উৎপত্তি। এবার চলো আমরা যা জানলাম সেটা কতটুকুন মনে আছে আর একবার যাচাই করে দেখি। তরু শব্দের অর্থ কি? বৃক্ষ বা গাছ। পরেরটি ভাষাভিত্তিক শব্দের অর্থ কি? ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে যারা গবেষণা করেন তাদেরকে ভাষাতাত্ত্বিক বলে। শতাব্দী নিশ্চয়ই মনে আছে, 100 বছর। শ্লোক সংস্কৃত ভাষায় রচিত কবিতা বা পদ্য। দুর্বোধ্য, যারা বোঝা কঠিন বা সহজে বোঝা যায় না এমন। বিধিবদ্ধ, নিয়ম দ্বারা শাসিত বা নিয়মের অধীন। ঘনিষ্ঠ, নিকট বা নিবিড়, খুব নিকটের। পরেরটা উদ্ভূত, খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ, উৎপন্ন বা জাত। উৎপত্তি, সূচনা, শুরু বা জন্ম। এবার আমরা চলো জেনে নিই এই পাঠের উদ্দেশ্য কি। পাঠের উদ্দেশ্য রচনাটির মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম তথা শিক্ষার্থীরা বাংলা ভাষার জন্মকথা জানতে আগ্রহী হবে এবং সেই আগ্রহ থেকে তারা বাংলা ভাষার জন্মকথা জানতে পারবে। বাংলা ভাষা যে সাধারণ মানুষের কথ্য ভাষা সে সম্পর্কে ধারণা লাভ করবে এবং মাতৃভাষা বাংলার প্রতি তাদের মমত্ববোধ জাগ্রত হবে। অর্থাৎ বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা ভাষার জন্ম পরিচয় সম্পর্কে জেনে বাংলা ভাষার প্রতি গভীর মমত্ববোধে জাগ্রত হবে। এবার যে কাজটি দেব এই কাজটিও তোমাদের শ্রেণীর কাজের খাতায় লিখতে হবে। এখানে তোমরা দেখতে পাও 4টি শব্দ, আর এই 4টি শব্দ দিয়ে 2টি করে বাক্য রচনা করতে হবে। অবশ্যই চেষ্টা করবে পাঠ্যের আলোকে বাক্যগুলো লিখতে। এবার চলো এই প্রবন্ধটির পাঠ পরিচিতি আমরা জেনে নিই। বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বা বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে চমৎকার আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, ভাষার মধ্যে থাকা শব্দের বদল ঘটে, সেই সঙ্গে সঙ্গে ভাষার শব্দের অর্থও বদলে যায় কখনো কখনো। একসময় একদল মানুষ ধারণা করত বাংলা এসেছে সংস্কৃত ভাষা থেকে। প্রাচীনকালে তথা তখনকার দিনে সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষেরা কথা বলতো প্রাকৃত ভাষায়, আর এ প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে বর্তমান ভাষাবিদরা মনে করে থাকেন। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এ প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ODBL বা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে দেখিয়েছেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে প্রমাণ করেছেন গৌড়ী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌড়ী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম। এবার আমরা পরবর্তী অংশে যাব। মূল পাঠে যাওয়ার আগে আমরা
চলো একটি ছকের মাধ্যমে বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হয়েছে তা ভালো করে দেখে নিই। প্রথমেই আমরা যে ভাষাটি দেখতে পাচ্ছি, আমাদের বাংলা ভাষা সহ বিশ্বের সমস্ত ভাষাগুলোকে কয়েকটি ভাষা বংশে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ইন্দো ইউরোপীয় একটি ভাষা বংশ, আর এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে বলে আমাদের ভাষাবিদরা মনে করেন। তবে দীর্ঘ সময়ের পরিক্রমায় সেটা পরিবর্তিত হয়ে আজকের বাংলা ভাষা হয়েছে। ইন্দো ইউরোপীয় অঞ্চলে একদল মানুষ বসবাস করত। তারা একসময় খাদ্যের অভাবে পূর্ব দিকে আসতে শুরু করে। একসময় মানুষের ধারণা ছিল যে পূর্ব দিকে যেহেতু সূর্য ওঠে, তাহলে ওই দিকে হয়তো খাবার বেশি পাওয়া যায়। এই লক্ষ্যে তাদের খাদ্যের অভাব দেখা দিলে তারা পূর্ব দিকে আসতে থাকে এবং মাঝে তারা দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। একটির নাম হলো শতম, অন্যটির নাম কেন্তম। কেন্তম শাখা থেকে ইউরোপের অধিকাংশ ভাষা, ইংরেজি, ইতালি, ফ্রান্স বা ফরাসি ইত্যাদি ভাষা এখান থেকে এসেছে। এই ভাষাটা যেহেতু পশ্চিমের ভাষা, এই বিষয়টা আমরা এখানে আর আলোচনা নিয়ে আসছি না। আমাদের বাংলা ভাষা এসেছে শতম শাখা থেকে, সেখান থেকে আমরা ধীরে ধীরে আলোচনা করব। শতম শাখার মানুষেরা পূর্ব দিকে আসতে থাকে। শতম শাখার মানুষরা যখন পূর্ব দিকে আসতে থাকে, তারা বিভিন্ন দলে বিভিন্ন সময়ের ব্যবধানে বিভক্ত হতে থাকে। শতম শাখাটি 4টি গোষ্ঠীতে বিভক্ত হয়: আলবানিক, আর্মানিক, বাল্টোস্লাভিক এবং আর্য। এই আর্য ভাষা এক পর্যায়ে সময়ের ব্যবধানে 3টি ভাষা গোষ্ঠীতে বিভক্ত হয় বা 3টি গোষ্ঠীতে বিভক্ত হয়: দারদিক, ইরানিক এবং ভারতিক। ইরানিক যে ভাষা গোষ্ঠীটি রয়েছে, এই ভাষা থেকে আমাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে বলে ভাষাবিদরা মনে করে থাকেন। এখানে ভারতিক যে গোষ্ঠীটি, তারা চলে আসে ভারতবর্ষে এবং এসে সিন্ধু নদীর অববাহিকায় তারা বসবাস শুরু করে। সাথে নিয়ে আসে তাদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ, এবং বেদের ভাষা হিসেবে তাদের ভাষার নাম হয় বৈদিক। এবং এই সময় এই বেদের ভাষায় তারা লিখত এবং কথা বলতে হলো প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ভাষা। প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ভাষা। আর এই প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ভাষার দুটি শাখা, একটি হলো প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা, আরেকটা হলো সংস্কৃত। সংস্কৃতটা কিভাবে হলো? বেদের ভাষা যখন দীর্ঘ পরিক্রমায় পরিবর্তিত হতে থাকে, বিকৃত হতে থাকে, তখন বেদের ভাষাটি সংস্কার করার প্রয়োজন হয়। আর এই সংস্কার করার পরে বেদের ভাষাটি সংস্কার করার প্রয়োজন হয়, তারা সংস্কারের কাজটি করে এবং চূড়ান্তভাবে পাণিনি নামক একজন ব্যাকরণবিদের হাতে বিধিবদ্ধ হয় এবং তার নাম হয় সংস্কৃত। বৈদিক ভাষাটা সংস্কার করার পরে এর নাম হয় সংস্কৃত, এটা মনে রাখবে। এবং তারা সংস্কৃত ভাষায়, এটি যেহেতু ব্যাকরণ সিদ্ধ ভাষা, এখানে মনে রাখবে পাণিনি তার যে গ্রন্থটি রচনা করেন গবেষণা করে, সেই গ্রন্থটির নাম হলো অষ্টাধ্যায়ী, যেখানে 4000 সূত্রের সমন্বয়ে তিনি চমৎকার একটি মৌলিক ব্যাকরণ রচনা করেন, যা পৃথিবীর আদি ব্যাকরণ হিসেবে স্বীকৃত। সংস্কৃত ভাষাটা এখানে ব্যাকরণ দ্বারা বিধিবদ্ধ হয়ে যায়। ওই ভাষা আর মানুষ কথা বলে না, শুধু উঁচু শ্রেণীর মানুষেরা লেখালেখির কাজে ব্যবহার করত। ওই সময় কথা বলতো প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষা। এটা আরো পরিবর্তিত হতে থাকে সময়ের ব্যবধানে। পরিবর্তিত হয়ে গিয়ে আমাদের প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষায় বিভিন্ন ভাষা গোষ্ঠীতে রূপান্তরিত হয়। এর মধ্যে একটি গোষ্ঠী হলো প্রাচীন প্রাচ্য। এবং এখানে আরেকটা বিষয়, এই যে সংস্কৃত এবং প্রাচীন প্রাচ্য বা সংস্কৃত এবং প্রাকৃত, এই সময় প্রাকৃত এবং সংস্কৃতের মাঝামাঝি একটি ভাষা সৃষ্টি হয়েছে, যেটাকে পালি ভাষা হিসেবে বলা হয়ে থাকে। এবং এই ভাষায় একই সাথে তারা সাহিত্য চর্চা করত সেই সময়। তাহলে প্রাচীন প্রাচ্য ভাষা যেটি রয়েছে, এই প্রাচীন প্রাচ্য ভাষায় তারা কথা বলতো এবং এই ভাষা থেকে বিভিন্ন ধরনের প্রাকৃত ভাষার সৃষ্টি হয়। প্রাকৃত মানে সাধারণ মানুষের ভাষা। এর মধ্যে রয়েছে প্রাচীন সিংহলি, মহারাষ্ট্রী প্রাকৃত, অর্ধমাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত এবং গৌড়ী প্রাকৃত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন এই গৌড়ী
প্রাকৃতের গৌড়ী অপভ্রংশ থেকে বিহারি, প্রাচীন ওড়িয়া, বঙ্গ কামরূপী সৃষ্টি হয় এবং এই বঙ্গ কামরূপী ভাষা থেকে আসামি এবং বাংলা ভাষা সৃষ্টি হয়েছে বলে মত প্রদান করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে। এখানে তোমরা একটি অভিমত দেখতে পেলে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বিভিন্ন পরিক্রমার মাধ্যমে আমাদের প্রাকৃত ভাষা হয়ে বাংলা ভাষার জন্ম হয়েছে। এবার চলো আমাদের হুমায়ুন আজাদ কর্তৃক রচিত বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধে বাংলা ভাষার জন্মকথা নিয়ে কি আলোচনা করা হয়েছে। বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ, আমরা আগেই জানি হুমায়ুন আজাদ 1947 সালে জন্মগ্রহণ করেছেন এবং 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এখানে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের জন্য দেখো বিভিন্ন কালার দিয়ে আমি জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা চিহ্নিত করেছি। জ্ঞানমূলক এর জন্য হলুদ কালার, অনুরূপভাবে অন্যান্য কালারগুলো ব্যবহার করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। প্রথম যে প্রয়োগটা হবে এখানে সেটি হলো ভাষার ধর্মই বদলে যাওয়া। তোমরা তোমাদের বইয়ের প্রথম যে অনুচ্ছেদ বা প্যারাটি রয়েছে সেটার উপরে লিখবে ভাষার ধর্মই বদলে যাওয়া এবং এটা একটি গুরুত্বপূর্ণ প্রয়োগ। এই প্যারাটাতে তোমরা এই বার্তাটা পাবে যে ভাষার ধর্মই বদলে যাওয়া। এবার চলো প্রত্যেকটি লাইন বা বাক্য ধরে ধরে পড়ে কোন বাক্যে কি জ্ঞান, কি অনুধাবন প্রশ্ন হতে পারে, কোথায় প্রয়োগ হতে পারে সেটা আমরা জেনে নিই। কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম নেয় মানুষের মতো, বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমনি জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না। এখানে একটা অনুধাবন প্রশ্ন হবে, এক, ভাষা মানুষ বা তরুর মতো জন্ম নেয় না বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে জন্ম হয় ভাষার, মানুষ বা তরুর মতো জন্ম হয় না। এভাবে আমরা জ্ঞানটা লিখব। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম হয়নি। দুইটা এই যে হলুদ অংশটুকুন চিহ্নিত করা রয়েছে, এখানে জ্ঞান হবে, জ্ঞানমূলক প্রশ্ন করা হবে। কোনো কল্পিত স্বর্গ থেকেও ভাষা আসেনি। এখন আমরা যে বাংলা ভাষায় কথা বলি 1000 বছর আগে তা ঠিক এমন ছিল না, 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না। এখানে দ্বিতীয় অনুধাবন প্রশ্নটি হবে, ভাষা 1000 বছর পরেও ঠিক এমন থাকবে না বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ভাষার ধর্মই বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল, সে ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। 3 নম্বর অনুধাবন, সে ভাষায় মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, ভাষার মাধ্যমে বৈচিত্র্যময় অভিব্যক্তি প্রকাশকে বোঝানো হয়েছে। ভাষার মাধ্যমে বৈচিত্র্যময় অভিব্যক্তি প্রকাশ করাকে বোঝানো হয়েছে। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে অর্থের। এখানে 4 নম্বর অনুধাবন যেটা হবে, মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে? জ্ঞান লিখবে, সময়ের ব্যবধানে ভাষার বদলে যাওয়া। পরের অংশটুকু তোমরা জানো অনুধাবন কিভাবে লিখতে হয়, বইয়ে এ বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্যটিকে গুছিয়ে তোমার ভাষায় লিখতে হবে। অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে, আর সে ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার। এখানে 5 নম্বর অনুধাবন, ভাষার বদল ঘটেই সে ভাষার বা ভাষার বদল ঘটেই 5 নম্বর অনুধাবন, ভাষার বদল ঘটেই জন্ম হয়েছে বাংলা ভাষার, অর্থাৎ নানা পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার জন্ম। আমরা এবার পরের প্যারা দেখব এবং পরের প্যারার শুরুতেই তোমরা যে প্রয়োগটা লিখবে সেটি হলো, বাংলা সংস্কৃতের কন্যা নয়, বাংলা এসেছে প্রাকৃত থেকে। বাংলা সংস্কৃতের কন্যা নয়, বাংলা এসেছে প্রাকৃত থেকে। আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বয়সে ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ, প্রায় 44% শব্দ সংস্কৃত শব্দ বাংলাতে ব্যবহৃত হতো। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষাই বাংলার জননী।
বাংলা সংস্কৃতের মেয়ে। অনুধাবন: একদল লোক মনে করতেন ওই সংস্কৃতই বাংলার জননী অথবা বাংলা সংস্কৃতের মেয়ে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: কারো কারো মতে সংস্কৃত থেকে বাংলা ভাষার জন্ম। তবে দুষ্টু মেয়ে, যে মেয়ে মায়ের কথা মতো চলেনি। তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষা সংস্কৃত অনুসারী নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষাটা সৃষ্টি হয়নি, না চলে চলে অন্যরকম হয়ে গেছে। তবে 19 শতকেই আরেক দল লোক ছিলেন যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের সম্পর্ক বেশ দূরের। তাদের মতে বাংলা ঠিক সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। সংস্কৃত ছিল উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা বলতে কি বোঝানো হয়েছে? সংস্কৃত লেখার ভাষা, বলার ভাষা না। সংস্কৃত শুধু লিখতো, বলতো নয়। তোমরা নিশ্চয়ই জানো, এর আগেই আমরা বলেছি যে সংস্কৃত ভাষা কিভাবে এসেছে। বৈদিক সংস্কৃত, যেটি বা বৈদিক ভাষাটা সংস্কার করার পরে এই ভাষাটার নাম হয়েছে। বৈদিক ভাষা সংস্কার করার পরে এই ভাষাটির নাম হয়েছে সংস্কৃত। আর এই ভাষা শুধুই নিয়ম কানুন দ্বারা, আমাদের যেমন বাংলাতে দুই ধরনের ভাষা ছিল একসময়, সাধু ভাষা রীতি এবং চলিত ভাষা রীতি। চলিত ভাষা রীতিতে মানুষ কথা বলতো এবং সাধু ভাষা রীতিতে লিখতো। তেমনি এই ভাষাতে মানুষ শুধু লিখে ভাব প্রকাশ করত, কথা বলতো না। সেই সময় কথা বলতো সাধারণ মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষায়। আর এই প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব হয়েছে বাংলা ভাষার। পরবর্তী অনুধাবন দেখো 9 নম্বর। সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। এখানে যে অনুধাবনটি হবে তা এরকম: প্রাকৃত বা সাধারণ মানুষের মুখের ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। এখানে গুরুত্বপূর্ণ একটি প্রয়োগ রয়েছে, সেটি এরকম: সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ যে অংশটুকু পড়লাম, এখানে চিহ্নিত সব জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর শ্রেণীর কাজের খাতায় ও প্রদত্ত 9টি অনুধাবন প্রশ্নের উত্তর বাড়ির কাজের খাতায় সুন্দরভাবে লিখবে। আবারও অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমাদের জন্য নিরন্তর শুভকামনা, চিরন্তন আশীর্বাদ।